তুমি করে ডাকলে আবার সে লজ্জায় সামাল দিতে পারবি তো? চেষ্টা করব। তাই? ঠিক আছে, বলবো। যা। তার আগে তোকে কথা দিতে হবে। এত আপনি আপনি না করে তুমি বলতে পারবি না? সেটাও চেষ্টা করব। তবে সব সময় না হলেও মাঝে মাঝে বলবো, চলবে তাতে? চালিয়ে নেব। ছাড় দিলাম। ডক্টর রাফিয়াত তার পরিবার আজ সাদিকুরের কাছে আবারও নতুন করে প্রস্তাব নিয়ে তার বাড়িতে এসেছেন। এবার রাফির বাবা নিজের ছেলের জন্য মেলিসাকে চাইতে এসেছেন। একবার না জেনে ভুল করেছিল তারা, এবার জেনে বুঝে আবার এসেছেন রাফির কথা মতো। রাফির যে ভীষণভাবে মেলিসাকে মনে ধরেছে, পুরনো সব ভুলে নতুন করে সে জীবন সাজাতে চায়। মেলিসাও টুকটাক বুঝতে পেরেছিল একদিনে, কিন্তু বড়সড় একটা ধাক্কা খেয়ে সে আগার বিদেশ বাবা মায়ের কাছে ফেরত যেতে প্রস্তুতি নিচ্ছিল দুদিন ধরে। হঠাৎ রাফিকে এভাবে দেখে চমকে ওঠে মেলিসা। নিজের ঘরে অনুমতি ব্যতীত তাকে প্রবেশ করা দেখে খানিকটা ঘাবড়ে যায় মেলিসা। দরজায় দাঁড়িয়ে আছে রাফি, পিছনে তার পরিবারসহ সাদিকুর আঙ্কেল। মেলিসা ভেতরে ঢুকতে না বলেই অপ্রস্তুত ভঙ্গিতে বলে, আপনারা রাফি হালকা কেশে গলা ঝেড়ে নেয়। ভেতরে আসতে বলবে না? মেলিসা খেয়াল করে বলে। হ্যাঁ, অবশ্যই, আসুন না। রাফির মা এগিয়ে যায় মেলিসার দিকে, ভালো করে একবার দেখে বলে, বেশ সুন্দর। রাফির বাবা বলে ওঠেন মেলিসাকে উদ্দেশ্য করে, শোন মা, আমার ছেলে রাফি খুব ভালো, তুমি নিশ্চয়ই তাকে চেনো। তোমার সম্পর্কে সে আমাদের বলেছে, আমরা খোলাখুলিভাবে আজ তাই জানাতে এসেছি। তোমার যদি অমত না থাকে তো আমার ছেলের বউ করতে চাই তোমাকে। সাদিকুর আমার ঘনিষ্ঠ বন্ধু, ওকে বলেছি এ কথা, কিন্তু ও আমাকে কথা দিতে পারছে না। তুমি কি বলো এ বিষয়ে? মেলিসা বিব্রত বোধ করে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে, বুঝে উঠতে পারে না চট করে কী বলে দেওয়া উচিত হবে। সাদিকুরের দিকে তাকিয়ে থাকে জিজ্ঞাসু দৃষ্টিতে। পাশেই দাঁড়ানো সালমা বেগম এগিয়ে এসে মেলিসার গালে আলতো ছুঁয়ে বলে, তুই কি চাস বল? এখানে যে কারণে এসেছিলি তা আর হলো কোথায় বল? দোষ আমাদের পুরোটাই, তার জন্য মাফ করে দিস রে মা। আর তোর বাবা মায়ের সাথে কথা হয়েছে, তারা আমাদের উপর নির্ভরশীল, কিন্তু আমরা এমনিতেও অনেক অপরাধী তোর কাছে, তাই জোর করে আবারও কিছু করতে চায় না। তবে রাফি সত্যিই ভীষণ ভালো ছেলে। মেলিসা হালকা হাসে। রাফি সম্পর্কে সে সবই শুনেছে, বিয়ে করার মতো ছেলে হিসেবে সব দিক দিয়ে পারফেক্ট সে, তবে অনেকটা মেলিসার মতোই ভাগ্য তার। তাছাড়া এ কদিন এসে বুঝতে পেরেছে আসলে মানুষটা অনেক বেশি পছন্দ করে তাকে, তাই মেলিসা সরাসরি না করতে পারে না, তবে ভাব স্বভাবে সম্মতি জানায়। রাফি বুঝতে পারে তার মনোভাব। মেলিসার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে সালমা বেগম তাকে অনুমতি দেন। সবাই চলে যায় বসার ঘরে, নিজেরা নিজেরা কথা বলতে থাকে। এদিকে রাফি বলে যদি তার সত্যি কোনো অমত না থাকে তো আজকেই সে রিং পরিয়ে যেতে চায়। মেলিসা ভাবে খানিকক্ষণ, মনের সাথে অনেক বুঝেছে গত কয়দিনে। সম্পূর্ণভাবে সে মিহিরকে সরিয়ে দিয়েছে যখন শুনেছে সে অলরেডি ম্যারিড পারসন, আর তাছাড়া রিধি ব্যতীত অন্য কারোর প্রতি কোনোভাবেই কিঞ্চিত আগ্রহ নেই তার। মিনিট 10 পার হয়ে যায়। মেলিসা হালকা কেশে ধীর গতিতে সম্মতি জানায় রাফিকে। রাফির চোখ মুখ চকচক করে ওঠে, খুশি হয় ভীষণ। প্যান্টের পকেট থেকে রিংটা বের করে চট করে মেলিসার আঙুলে পরিয়ে দিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। মেলিসা লজ্জা পেয়ে মুখ ঢাকে। আজ নিজের হাতে মিহিরের জন্য রান্না করছে রিধি। মিহিরের পছন্দের ঝালঝাল হাঁসের মাংস, সাথে ভুনা খিচুড়ি। ফোন দেখে দেখে রান্না বসিয়াছে সে, আগে থেকে কিছুই জানে না এসবের। ভাতটুকু রান্না করার সাধ্য নেই তার। মিহির বাইরে গেছে অফিসের গুরুত্বপূর্ণ কাজে, বলেছে 20 মিনিটের মাঝেই আসবে। সেই সুযোগে রিধি কিচেনে এসে নিজের গিন্নিগিরি শুরু করে দিয়েছে। ভেবেছে মিহির আসার আগেই সব সেরে ফেলবে। আধ ঘণ্টা পর ঘরে ঢোকে মিহির। কিচেন থেকে রান্নার ঘ্রাণ পেতেই মাথায় রাগ জোরে বাসে তার। ছুটে যায় রিধিকে ডাকতে ডাকতে। কি করছিস তুই? তোকে বারণ করেছিলাম না কিচেনে না আসতে? আজকে একটু ইচ্ছে করছিল রান্না করতে, তাই এসেছি। একদিন কিছুই হবে না, এই তো হয়ে এসেছে রান্না। মিহির চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। সেদিনের পর থেকে রিধিকে বারবার বলেছে রান্নাঘরে না যেতে, কোনো কাজ না করতে। সব একা হাতে সামলাচ্ছে মিহির। পুরোপুরি নিজের প্রতি খেয়াল রাখতে বলেছে রিধিকে। ডক্টর কড়া করে বলে দিয়েছে যাতে সম্পূর্ণভাবে ফ্রেশ আর চাপমুক্ত থাকে। বয়স কম, বেবি নেওয়ার জন্য অপরিপক্ক সে, তাই কোনো রকম রিস্ক নিতে চায় না মিহির। রিধি তরকারিটা নেড়ে চেড়ে দিয়ে আর চোখে তাকায় মিহিরের দিকে। মিহির কড়া চোখে এখনও তাকিয়ে আছে আগের মতোই। হঠাৎ ধমকে ওঠে উচ্চস্বরে, যাবি এখান থেকে। কথা শুনিস না কেন তুই? ভেবেছিলাম গায়ে হাত তুলব না আর, কিন্তু এমন অবাধ্য হয়ে চললেও ভুলে যাব, সে কথা মনে রাখিস। রিধি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলে, আজকে শেষ, আর এমন করবো না, প্রমিস।
এখন আর কিছু বলবেন না প্লিজ। অনেক শখ করে আপনার জন্য রান্না করেছি আমি। আপনি যান, আমি এটা নামিয়ে আসছি। মিহির চলে যায় রাগ নিয়ে। খানিকক্ষণ পর শাওয়ার নিয়ে ফিরে আসতেই দেখে রিধি প্লেটে করে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর কষা মাংস নিয়ে অপেক্ষা করছে তার জন্য। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ডিবানে গিয়ে বসতেই পাশে গিয়ে বসে রিধি। মিহির টাওয়ালটা ছুঁড়ে ফেলে গম্ভীর মুখে বসে ল্যাপটপটা অন করে কাজে মন দেয়। রিধি ভয়ে ভয়ে এক লোকমা তুলে ধরে তার মুখের কাছে। অবাক চোখে তাকায় মিহির। সিরিয়াসলি? কোনো ভুল দেখছি না তো আমি? রিধি লজ্জা পায়, মাথা নামিয়ে বলে, না, কোনো ভুল না। সবসময় তো আপনি খাইয়ে দেন আমায়। আজ আমি দিই। বলেই সে খেতে বলে হাতে রাখা খাবারটা। মিহিরের শক্ত মুখভঙ্গিটা বদলে যায় মুহূর্তেই। মিষ্টি করে হাসে, আলগোছে খেয়ে নেয় রিধির হাতের খাবারটা। আবেশে চোখ বুজে ফেলে। হঠাৎ শব্দ করে কেসে ওঠে। রিধি ব্যস্ত হয়ে পানি ঢালে গ্লাসে, মুখে দিতে দিতে বলে, কি হয়েছে, বিষম লেগেছে? মিহির ঠোঁট দুটো গোল গোল করে শ্বাস ছেড়ে বলে, উফ, ঝাল! এত ঝাল কেন? কি করেছিস সেটা? রিধি মুখ ভার করে। মিহিরের হাঁপানো দেখে কান্না আসে তার। কি করবে বুঝতে পারে না। দৌড়ে কিচেন থেকে মধুর কৌটোটা এনে মধু হাতে নিয়ে মুখে দেয়। মিহির থু করে ফেলে দেয় সাথে সাথে। কি হলো? ফেলে কেন দিচ্ছেন? এটা খেলে ঝাল চলে যাবে। এভাবে যাবো না ঋতু, অন্য ব্যবস্থা কর তাড়াতাড়ি, মরে যাচ্ছে আমি। বিচলিত হয়ে পড়ে রিধি, ভীষণ ভয় পেয়ে যায়। কি করবো এখন? এটা খেয়ে দেখুন, একেবারে ঠিক হয়ে যাবে। মিহির হাঁপাতে হাঁপাতে বলে, হবে না, তুই একবার ট্রাই করে দেখ, কাজ হতে পারে। মানে কি ট্রাই করব? কিস কর। ভ্যাবা চাকা খেয়ে বসে রিধি। এটা কোনো কথা? আসলেই কি ঝাল নাকি শয়তানি করছে সে বুঝতে পারছে না। মিহির জোরে জোরে শ্বাস ছেড়ে শুয়ে পড়ে হাত পা ছেড়ে। রিধি খানিকক্ষণ চুপচাপ বসে থেকে তারপর কিছু না ভেবেই মুখটা এগিয়ে নিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় তার ঠোঁটে। চট করে উঠে বসে। মিহির অস্থির হয়ে বলে, এটা কেমন? কিছুই তো বুঝলাম না। এভাবে হচ্ছে না রিধি, গভীরভাবে কর। আমাকে দেখিস না, সেভাবে ট্রাই কর। সত্যি কি এতে কাজ হবে নাকি আপনি দুষ্টুমি করছেন? সত্যি বলছি, বিশ্বাস কর। মেরে ফেলতে চাস আমাকে? হ্যাঁ, একে তো ঝাল খাইয়ে মাথা ঘুরিয়েছিস, এখন আবার কথা শুনছিস না। ট্রাই কর, সত্যি ঝাল চলে যাবে। রিধি এবার ভয়ে ভয়ে এগোয় তার দিকে। লজ্জায় নিদের ঠোঁট কামড়ে ধরে। চোখ বুজে জোরে জোরে শ্বাস ছেড়ে ফট করে আঁকড়ে নেয় পুরুষালী ওষ্ঠজোড়া। মিহির ঝাপটে ধরে সাথে সাথে। উন্মাদের মতো হামলে পড়ে। রিধির আঙুলে থাকা মধুটুকু তারই ঠোঁটে লেপে দিয়ে লেহন করে নেয় অনায়াসে। রিধি কেঁপে ওঠে বারবার, বুক ওঠানামা করে ঝড়ের গতিতে। মিহির ঠোঁট ছেড়ে এবার বুকের কাছটা ঝুঁকতেই চট করে উঠে যায় সে। হাঁপাতে হাঁপাতে বলে, আপনি খুব মিথ্যাবাদী। এতক্ষণ ধরে ভান করছিলেন আপনি, না? মিথ্যুক একটা। মিহির ঠোঁট কামড়ে হাসে। রিধির দিকে এক পা করে এগোতে থাকে। একটুও না, আমার সত্যি খুব ঝাল লেগেছিল। প্রেমের ঝাল। সরে গেলি কেন তুই? বেশ ভালোই তো চালাচ্ছিলে। কাছে আয়। ভয় পাইয়ে দিয়েছিলেন আমায় খুব আপনি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি। কি আমি ভণ্ড? অভদ্র? অভদ্র হয়েছে আমি তোমার প্রেমে। শব্দ করে হাসতে থাকে মিহির। ট্রাস্ট মি, তোর রান্না খুব ভালো হয়েছে। ফার্স্ট টাইম রান্না করেও খ্যাতি অর্জন করেছিস তুই, তাই বলে সেকেন্ড টাইম আর যাবে না এসব করতে। এখন তোর পাশাপাশি আমাদের বেবির খেয়াল রাখতে হবে বেশি বেশি। তার বেলায় কিন্তু কোনো ছাড় নেই তোর, ওকে? ওকে, এবার খেয়ে নিন তো, খিদে পেয়েছে আমার। বিকেলে ঘুরতে বেরিয়েছে রিধিরা। আজ শাড়ি পরেছে সে, সাথে উঁচু হিল, যাতে মিহিরের কাছাকাছি লম্বা হতে পারে সে। 5 ফিট 3 রিধি 6 ফুট লম্বা মিহিরের ধারে কাছেও সমান তালে দাঁড়াতে পারে না, এটা তার বড় একটা আফসোস। তাই আজ বেছে বেছে সবথেকে উঁচু হিলটা পরে বেরিয়েছে। আজ মিলিদের সাথে দেখা করবে ওরা। অনেক দিন দেখা হয় না। তাছাড়া মিলিরা বারবার রিকোয়েস্ট করেছে মিহিরকে যাতে একবার রিধিকে নিয়ে বের হয় আজ। সেদিনের পর আর দেখা হয়নি কারোর সাথে। এর মাঝে কত ঘটনা ঘটে গেছে। নদীর পাড়ে খোলামেলা পরিবেশে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মাখিয়ে সকলেই নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। জায়গাটা রিধি চেনে না। আজকেই প্রথম এসেছে, বেশ সুন্দর। সবাই বিকেলের দিকে ঘুরতে আসে এখানে। ভীষণ সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মিলি আর শুভ এসেছে অনেক আগেই। রিধিরা মাত্র গাড়ি থেকে নামল। উঁচু হিল নিয়ে খটখট করে ধীরে ধীরে হাঁটে রিধি। মিহির রাগ নিয়ে তাকায়। আসার সময় বারবার বলেছিল এটা না পড়তে। কথা শোনেনি সে। এখন মিহিরকে ধরে ধরে কোনো রকমে হাঁটতে হচ্ছে। মিলি ওদের দেখে দৌড়ে এগিয়ে আসে, রিধিকে জড়িয়ে ধরে। রিধি খুশি হয় ভীষণ। শশীর কথা জিজ্ঞেস করে। শশী আজ আসতে পারেনি বলে মন খারাপ লাগে ওদের।
নদীর পাড়ে বড় একটা বেঞ্চে গিয়ে বসে ওরা। সরাসরি দমকা হাওয়া এসে গায়ে লাগে, শরীর কাঁপিয়ে তোলার মতো। এমনিতেও শীতের দেখা মিলেছে, হালকা শীত পড়তে শুরু করেছে কদিন হলোই। মিহির গাড়ি থেকে শালটা এনে রিধির গায়ে জড়িয়ে দিয়ে বলে, ঠান্ডা লাগবে রিধি, এখানে থাকতে হবে না, অন্যদিকে চলো। রিধি নাকচ করে। থাকি না এখানে, ভালো লাগছে, শাল তো আছে সাথে। খানিকটা দূরে কিছু ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছিল, তা দেখে রিধি উৎসাহী হয়ে বলে, চলুন না আমরা একটু ট্রাই করি, আমার ভালো লাগে খুব। মিলিও শুভকে বলে যেতে। শুভ বারণ করে। নাছোড় বান্দার মতো জোড়াজুড়ি করতে থাকে ওরা। দুই বন্ধু মুখ চাওয়াচাবি করে। শুভ ফিক করে হেসে বলে, চল, এদের দুজনে পাল্লায় পড়ে এখন নাজেহাল হওয়া ছাড়া উপায় নেই। মিহির রিধির উদ্দেশ্য বলে। তুই পারবি আমার সাথে, বলছিস? রিধি বলে, অবশ্যই, আমি অনেক ভালো খেলতে পারি, আপনাকে হারিয়ে দেব আমি। পাশে থেকে শব্দ করে হাসে শুভ। তুমি কাকে চ্যালেঞ্জ দিচ্ছ রিদি? মিহিরকে? আমাদের ভার্সিটিতে যতবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতো, যত প্রতিযোগিতা হতো, প্রতিবার ও চ্যাম্পিয়ন হতো। ওর রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কতগুলো শিরোপা জয় করেছে জানো? সম্রাট আমাদের। আর তুমি কিনা ওকে? রিধি ভ্রু উঁচিয়ে গোল গোল চোখে তাকিয়ে থাকে, ঠোঁট উল্টিয়ে মিনমিন করে বলে। ও তাই, তাহলে থাক। শুভ আর মিলে তবু রিধিকে ট্রাই করতে বলে। দুই কাপেল নিজেদের মতো ব্যাডমিন্টন খেলতে আরম্ভ করে। যেই কথা সেই কাজ। রিধি জুতো জোড়া খুলে ছুঁড়ে ফেলে ইচ্ছে মতো হিট স্ম্যাশ করতে থাকে। পরপর পাল্টাপাল্টি করে খেলা শেষ করে রিধি মুখ ভার করে চলে যেতেই মিহির হাসতে হাসতে এগিয়ে এসে রিধির গাল দুটো টিপে দিয়ে বলে, রাগ করেছিস? চল আবার ট্রাই কর। না, দরকার নেই, একবারও পারছি না, আপনি উইন। মিহির জোর করে আবারও টেনে আনে রিধিকে। এবার ইচ্ছে করে সে ফল্ট যায় বারবার, রিধিকে উইন করে দেয়। রিধি খুশি হয়। আপনি ইচ্ছে করে এমন করেছেন সেটা জানি আমি। ঘণ্টা দুয়েক সময় কেটে যায় ঘোরাঘুরি করে। সন্ধে সন্ধে নামতেই ঠান্ডা পড়তে শুরু করে। শুভদের থেকে বিদায় নিয়ে মিহিররা চলে আসছিল। হঠাৎ উঁচু হিল জোড়া পায়ে বেঁধে ধপাস করে পড়ে যায় রিধি। লোকজন তাকিয়ে থাকে। মিহির ধুমকে উঠে বলে, হয়েছে এখন, কথা না শুনলে এমনই হবে। কতবার বারণ করেছিলাম, হ্যাঁ? এটা পরে তুই কি আমার সমান হতে পেরেছিস? সে তো মাথা উঁচু করে দেখতে হয় আমাকে। রিধি নাক টানতে থাকে। লজ্জায় চোখে পানি চলে আসে। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে থাকে। মুখ টিপে হাসছে সবাই। মিহির চট করে কোলে নেয় তাকে। এক হাতে জুতো জোড়া নিয়ে অন্য হাতে রিধিকে জড়িয়ে হাঁটতে শুরু করে। খানিকক্ষণ হেঁটেই গাড়িতে এনে বসিয়ে দিতেই রিধি অভিমানী সুরে বলে, আপনি আবারও সবার সামনে আমায় বকা দিলেন, তুই করলেন, কষ্ট পেয়েছি আমি। মিহির গোপনে হাসে। রিধির ভার করে রাখা মুখটা তুলে শীতল কণ্ঠে বলে, রাগ করেছে আমার বউটা, সরি, মাফ করে দাও, কষ্ট দিয়েছি তোমাকে। রিধি এবার লজ্জায় মুখ ঢেকে মিনমিন করে বলে, ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। গত দুদিন ধরেই রিধির মনটা খারাপ। খুব মনে পড়ছে বাড়ির কথা। বারবার দেখতে ইচ্ছে করছে সবাইকে। বাবার কথা মনে করে সারা রাত কেঁদেছে সে। মিহির কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রেখেছে। চিন্তায় পড়ে গেছে তাকে নিয়ে। এভাবে পার্মানেন্ট বাইরে নিয়ে তাকে রাখবে কিভাবে? তার ওপর নতুন একটা ঘটনা ঘটিয়ে রেখেছে নিজেই। বাচ্চার বাবা হবে। এমন সময় রিধিকে সবার থেকে দূরে রাখা মন সায় দেয় না তার। তবুও জেদটাকে ধরে রেখেছে অগোচরে। ওরা আসার পর একবারও খোঁজ করেনি কেউ। তাহলে কেন শুধু শুধু রিধি কাঁদবে তাদের জন্য? এটাই মিহির বুঝাতে চেষ্টা করছে দুদিন থেকে। লুকিয়ে একবার নোলকের ফোনে কল করেছিল রিধি। রিসিভ হয়নি। অন্যদের নম্বরে কল করার সাহস জোটেনি। মিহির সেটা জানে না। জানলে অনেক বকবে তাকে। সকালে ব্রেকফাস্ট সেরে বেলকনিতে দাঁড়িয়ে নরম নরম রোদ পোহাচ্ছে রিধি। ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া। পিঠের ওপর টপ টপ করে পানি পড়ে পরনের লুজ টি শার্টটা ভিজে উঠছে। মুখটা মলিন। দুদিন পর তারা চলে যাবে দেশের বাইরে। আর আসবে না। এক্সামের সময় শুধু এসে এক্সাম অ্যাটেন্ড করবে। নয়তো অনেক পিছিয়ে যাবে। ইউএসএতে আবারও 2 বছর নতুন করে পড়তে হবে। তাই এখানেই সব ব্যবস্থা করে রেখেছে মিহির। এত দৌড়ঝাঁপ, এত প্রেশার নিতে পারছে না রিধি। ওদিকে মিহির নিজেও টেনশনে পড়ে গেছে। হঠাৎ রিধির এমন হওয়ায় মনে মনে ভীষণ দুশ্চিন্তা করছে ঠিকই, ছোট বয়স তার, কিছুই বুঝতে পারছে না। তোয়ালে হাতে এগিয়ে এসে মাথা মুছে দেয় মিহির। রিধি চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখের কোণে পানি। মিহির নিজের দিকে ঘুরিয়ে থুতনি ধরে তুলে বলে, কি হচ্ছে বেবেজান, কাঁদছিস কেন? রিধি চট করে পানি মুছে বলে, কিছু না, ভালো লাগছে না। বুকের ভেতর টেনে নেয় মিহির। কি হয়েছে বল, আবার ওসব ভেবে কষ্ট পাচ্ছিস?
কতবার বলেছে উল্টোপাল্টা টেনশন না করতে, আমাদের প্রচুর সমস্যা হবে, এগুলো বুঝিস তুই? রিধি ঝাপটে ধরে মিহিরকে, বুকের ভেতর মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, নাক টানে সমানে। সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। আমি থাকি না এখানেই, দূরেই তো থাকছি। এর থেকে বেশি দূরে কেন যেতে হবে বলুন? মিহির হাত বুলিয়ে দেয় পিঠের ওপর, চুমু খায় ভেজা চুলে। এখানে থাকলে কষ্ট বেশি হবে আমাদের। তুই সবসময় ওদের দেখতে চাইবি, কষ্ট পাবি। আমি তোর কথা ভেবেই চলে যেতে চাইছি। আমরা যখন সত্যি অনেক দূরে চলে যাব, দেখবি ওরা আমাদের মিস করবে, জেদ পড়ে যাবে, চাইবে যেন আমরা আবার ফিরে আসি। বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদতে থাকে রিধি। মিহিরের উন্মুক্ত বুকে হঠাৎ আঠালো অনুভূতি হতেই দেখে রিধির চোখের পানি আর নাকের সর্দি লেগে একাকার হয়ে গেছে, নাক সিটকায় অমনি। ছি ঋতু, এটা কি করছিস তুই? পুরো শরীর মাখিয়ে দিয়েছিস। ওয়া! রিধি সরে এসে দেখে মিহিরের খোলা বুকের পুরোটা ভিজিয়ে দিয়েছে সে। ঘেন্নায় নিজেই মুখ কুঁচকে ফেলে, কাঁদো কাঁদো ভাব নিয়ে আবারও নাক টেনে বলে, সরি, আমি ইচ্ছে করে করেছি নাকি? এমন ভাব করছেন যেন কি করে ফেলেছি। দাঁড়ান, আমি টিস্যু নিয়ে আসছি। হাত টেনে ধরে বলে, লাগবে না, আমি মুছে নিচ্ছি। তোকে ভয় দেখাতে এমন করছিলাম। তুই যা মানুষ না, তোর সাথে থেকে এমন অনেক কিছু শিকার হতে হয় আমাকে, এটা আর কি। বলেই সে ঘরে এসে নিজেই ফ্রেশ হয়ে নেয়। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হতেই পিছন ফিরে তাকায় রিধি, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অবাক হয়ে, বিশ্বাস করতে পারে না যেন। নোলক আর রিক্ত দাঁড়িয়ে আছে দরজার কাছে, পিছনে সালমা বেগম, মেলিসা আর রাফিও। দেখে মনে হচ্ছে তারা সদ্য বিবাহিত। রিধি অস্থির হয়ে জোরে জোরে ডাকে মিহিরকে। শুনুন, এদিকে আসুন না, দেখে যান একবার। নোলক এগিয়ে এসে বলে, চলে এলাম বিনা নিমন্ত্রণে। তোদের নতুন ফ্ল্যাটটা কিন্তু বেশ সুন্দর। রিক্ত গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। রিধিকে তার দিকে ভয়ে ভয়ে এগিয়ে যায়, কান্না পায় খুব, কথা বলার সাহস হয় না। হঠাৎ দমে রাখতে না পেরে ভাইয়া বলে জড়িয়ে ধরে ফট করে কেঁদে ফেলে। নোলক পিছন থেকে এসে এক হাতে জড়িয়ে নেয় তাকে। রিক্ত গম্ভীর মুখ করে বলে, অনেক হয়েছে, বাসায় চল। মিহির শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। রিধিকে কড়া কণ্ঠে বলে ঘরে যেতে। রিধি কথা শোনে না। হঠাৎ সালমা বেগম দৌড়ে এসে মিহিরকে জড়িয়ে ধরতেই শক্ত মুখ নরম হয়ে আসে তার, হাউ মাউ করে কেঁদে ফেলে সে। বাড়ি ফিরে চল বাপ, তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। তোর বাবা ছটফট করছে তোর জন্য। চল, আর জেদ করে থাকিস না। মিহির মাথায় হাত বুলিয়ে বলে, সে হয় না মা, আমি যেখান থেকে একবার চলে এসেছি সেখানে আর ফেরার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া দুই পরিবারের এমন রেষের মধ্যে আমি আমার বউকে কোনোভাবেই রাখতে পারবো না। নোলক গিয়ে কাদো কাদো সুরে বলে, জেদ ধরে আর কত সম্পর্ক ছিন্ন করবি বল? বাড়ি চল ভাই, এবার সব ঠিক হয়ে যাবে। বাবা আমাদের ক্ষমা করে দিয়েছেন। আমরাও কি সন্তান হয়ে পারি না তাদের ওপর থেকে অভিমান তুলে নিতে? মিহির তবুও গলে না। নোলক হাত ধরে ভাইয়ের, বোঝানোর চেষ্টা করে মিহির যে প্রচণ্ড জেদি, সহজে গলার না। সবার সাথে জেদ করেছিস ঠিক আছে, তাই বলে আপির কথা ভুলে গেলি? একবারও মনে পড়েনি না এই তুই আমার মায়ের পেটের ভাই? মিহির নরম চোখে তাকিয়ে থাকে। নোলক এক হাতে আদুরেভাবে জড়িয়ে ধরে তার ভাইকে, কেঁদে কেঁদে বলে, বাড়ি চল ভাই, সবাই মিলেমিশে একসাথে থাকবো আমরা, প্লিজ। রিক্ত এসে পিঠে হাত রাখে। হ্যাঁ মিহির, জেদাজেদি সব খাতা এবার বন্ধ করো। চলো আবার নতুন করে দুজন দুজনের শ্বশুরবাড়ি গিয়ে জামাই আদর উপভোগ করি। হঠাৎ রাফি আর মেলিসা এগিয়ে আসে। রাফি মজার ছলে বলে, এবার কিন্তু জামাই আর দুটো নেই, 3টে হয়ে গেছে। রিধি মিহিরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়, সাহস করে হাত দুটো ধরে নিচু স্বরে বলে, আর জেদ ধরে রাখবেন না প্লিজ। আপনি তো এটাই চেয়েছিলেন, যেন ওরা নিজে থেকে জেদ সরিয়ে নেয়। চলুন এবার ফিরে যাই অন্তত আমার আর প্রচুর কথা ভেবে। মিহির থমথমে মুখ করে দাঁড়িয়ে থাকে, জোরে একটা শ্বাস ছেড়ে এগিয়ে এসে রিধির কপালে চিমু খায়। উপস্থিত সকলেই লজ্জা পেয়ে বসে। রাফি গলা ছেড়ে বলে, অনেক হয়েছে লুকিয়ে চুরিয়ে বিয়ে আর প্রেম, এবার ধুমধাম করে বিয়ে হবে তোমাদের। ফিরি চলো আগে। অবশেষে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছে মিহিররা। আসার পথে সবাই বলেছে রিধিকে তারা ধুমধাম করে নিয়ে যেতে চায় মাহাতাব মঞ্জিলে। বিয়ের প্রোগ্রাম নতুন করে হবে, যতই হোক মাহাতাব মঞ্জিলের একমাত্র পুত্রবধূ বলে কথা। ওদিকে নোলক আর রিক্তরও তাই। নোলকের স্বামীও একমাত্র জামাই ও বাড়ির। দু ভাই বোনের একই কেস থাকায় তারা হুটহাট নিজেরাই বিয়ে করে নিয়েছিল, যার কারণে এখন পর্যন্ত কোনো আয়োজন হয়নি কোনো বাড়িতে। তাই এবার যখন সব ঠিক হয়ে গেছে, তাহলে আর ওভাবে রাখার দরকার কি? ঘটা করে সব করবে এমনটাই কথা হয়েছে। রিধি ফেরার পর বাবাকে জড়িয়ে কেঁদেছে অনেকক্ষণ, বারবার ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করে। ওদিকে মিহিরকে পেয়ে সাদিকুর যেন কলিজায় পানি ফিরে পেল।
গম্ভীর ভাবভঙ্গি বজায় রাখার পরও ছেলেকে দেখে তার আত্মা শান্তি পেয়েছে। আদরের ধন তার। বাড়িতে পুরনো দিনের মতো আবারও যেন গমগম শুরু হয়ে গিয়েছে। আনন্দ আর উল্লাসে ভরে উঠেছে সকলেই। ডিনার শেষ করে মধ্যরাতের দিকে নিজের ঘরে ঘুমোতে যায় রিধি। অনেক দিন পর বেশ ফুরফুরে লাগছে তার। প্রচণ্ড ঝরঝরে লাগছে মাথাটা। ঘরে এসে ফোনটা হাতে নিতেই দেখে মিহিরের এতগুলো কল। চট করে কল ব্যাক করতেই মিহির রাগী রাগী গলায় বলে, কল ধরছিল না কেন? বলে গেছিস আমার কথা? এর জন্যই তোকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলাম। সবাইকে নিয়ে পড়ে থাকলে যে আমার কথা ভুলে যাবে তা আমি বেশ জানি। রিধি সরি বলে বারবার মিহির হঠাৎ ঘ্যান ঘ্যান শুরু করে দেয় ওপাশ থেকে। ঘুম হচ্ছে না তার। এই কদিনে অভ্যেস পাল্টে গেছে পুরোপুরি। রিধিকে বুকে জড়িয়ে ঘুম অভ্যেস হয়ে গেছে। রিধি মুখ টিপে হাসে। আর একটু ধৈর্য ধরুন, 7 দিন পর আপনার কাছে পার্মানেন্টলি চলে যাচ্ছি। আর কোনো টেনশন নেই, এবার থেকে সবসময় আপনার কাছে কাছে থাকবো। আর ভয় নেই। ভীষণ ভালো লাগছে আমার, জানেন, বলে বোঝাতে পারবো না। ফাইনালি সব ঠিক হতে যাচ্ছে। আমার কত দিনের স্বপ্ন ছিল ধুমধাম করে বিয়ে হবে, আমি লাল টুকটুকে বউ সাজবো, বাসর ঘরে আপনার জন্য অপেক্ষা করব। অবশেষে সেই দিনটা আসছে। মিহির শব্দ করে হাসতে থাকে। অপেক্ষা? বাসর? পেটে বেবি নিয়ে বাসর ঘরে বসে থাকবি বরের জন্য? ভেরি ফানি ইয়ার, ভীষণ মজা পেলাম। রিধি নিশ্চুপ বনে যায়। বিষয়টা তার কাছে অনেক আবেগের, আর সে কিনা মজা নিচ্ছে। মিহির হাসতে হাসতে আবার বলে, কি হলো, রেডিও অফ হয়ে গেল কেন? রাগ করেছিস? জানি না, ফোন রাখছি, ঘুম পাচ্ছে। কিসের ঘুম? ঢং করিস? বাইরে বের হ, আমি গেটের সামনে আছি। মানে পাগল আপনি? এতদিন তো আপনার সাথেই ছিলাম। কদিন ওয়েট করতে পারছেন না? চলে এসেছেন সুরসুর করে। মিহির চট করে ভিডিও কলে এসে দেখায় সে গেটের সামনে বসে আছে অনাথের মতো। রিধি বাইরে না আসলে দেওয়াল টপকে চলে আসবে ভেতরে। নাছরবান্দা মিহির, মুখ দিয়ে একবার শুধু বলা সারা, অমনি করে বসবে সেই কাজ। তাই রিধি আর দেরি না করে দৌড়ে গিয়ে গেট খুলে দেয়। মিহির ঝাপটে ধরে সাথে সাথে। চল। কোথায়? তোর শ্বশুর বাড়িতে। ঘুমোতে পারছি না তোকে ছাড়া। বলেই মিহির হাত ধরে টেনে নেয়। রিধি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি বলবো সবাই? 7টা দিন ধৈর্য ধরে থাকতে পারছেন না আপনি? আমি যাবো না এভাবে শ্বশুর বাড়ি, যতই টানাটানি করুন না কেন আপনি। মিহির রাগ নিয়ে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ, তারপর শান্ত হয়ে বলে, ঠিক আছে, কষ্ট করে ওয়েট করবো 7 দিন। তাহলে এখন ঘুমের কিছু মেডিসিন দিয়ে দে, চলে যাচ্ছে। ভ্রূম কুচকে তাকায় রিধি। বুঝতে পারছে নাছরবান্দা মিহিরের মতিগতি। তাই আর সময় নষ্ট না করে চোখ বুজে চট করে একটা চুমু খায় গালের মাঝে। তারপর দৌড়ে গিয়ে গেট অফ করে বলে, আর পারবো না, আজ এই পর্যন্তই, গুড নাইট। মিহির রাগ রাগ ভাব করে বলে, পালিয়ে যাবি কোথায় তুই? ঠিক বেঁধে রাখবো, আজ ছেড়ে দিলাম। বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। গত 7 দিন ধরে সব আয়োজন চলছিল। রিধিদের টুকটাক আত্মীয় স্বজন, কাজিনস, কলেজের বন্ধুবান্ধব, ওদিকে মিহিরের সব নামিদামি রিলেটিভ ফ্রেন্ড সার্কেল সব 7 দিন আগেই হাজির হয়েছে। রিধিদের বাড়ির বিশাল ছাদসহ বাড়ির আনাচে কানাচি সবখানটা আজ সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ফুল, বেলুন, সাজবাতির ডেকোরেশন। ঝলমল করছে তনুরিধি ভিলাটা। গেটের সামনে থেকে শুরু করে মিহিরদের বাড়ি অবধি সম্পূর্ণ রাস্তা জুড়ে আলোর রোশনাই। পুরো বাড়ি ভর্তি আনন্দ মিছিল। রিধিকে ধীরে রেখেছে তার সব বন্ধুবান্ধব। খুব আনন্দ হচ্ছে তার। এমনটাই শখ ছিল এতদিন। ইচ্ছে মতো আজ মিহিরের সাথে সেলফি নেবে সে। সাখাওয়াতের মনটা আজ বেশ ভালো। অবশেষে সব ধকল শেষে রিধির সাথে মিহিরের আবারও ধুমধাম করে বিয়ে হতে যাচ্ছে, যেটা দুই পরিবারের মাঝে কোনো এক সময় টুকটাক কথা হয়েছিল। আজ সত্যি তারা তা পূরণ করতে যাচ্ছে। সাথে রিক্ত আর নোলকের নতুনভাবে আগমন ঘটবে মাহতাব মঞ্জিলে। দুই পরিবারের মাঝে সম্পর্ক জোড়া লাগায় সবাই যেন স্বস্তি অনুভব করছে এখন। সবাই মিলে রিধি আর নোলককে ঘিরে বসে আছে। সাজানো হচ্ছে তাদের দুজনকে। আজ অনেক দিন পর নোলক এত সাজগোজ করেছে, তাও নিজের ইচ্ছাতে না, সবাই ধরে বেঁধে বসিয়ে দিয়েছে বলেই। রিক্ত বারবার এসে দেখে যাচ্ছে নিজের বউকে। এমনভাবে সে নিজেও কখনো দেখেনি তাকে। নোলক কখনো এত সাজগুজ করেনি আগে। অতি রূপবতী ছিমছাম গড়নের মানুষটা আজ কেমন নতুন বউয়ের মতো লাগছে। পরনে মেরুন রঙা মুগা সিল্ক শাড়ি, তাতে গোল্ডেন জড়িসহ পাথরের কাজ, হাত ভর্তি জড়োয়া চুড়ি, গলায় ডায়মন্ড চোকার, চুলগুলো লো বান করে তাতে রজনীগন্ধার গাজরা চাপিয়ে দেওয়া, মুখে হালকা মেকআপ সেট করা। দেখতে এমনিতেও খুব সুন্দরী সে। এমনি এমনি তো আর রিক্ত নিয়ে ভেগে যায়নি। 31 বছরের নারী যেন আজকে দেখতে পুরোপুরি 21-এর তরুণী।
রিক্তও কম কিসে, বিশাল লম্বা চওড়া শ্যাম সুন্দর, মুখের আদল রিধির মতোই নমনীয়, উচ্চশিক্ষিত নম্র ভদ্র। নোলকের ইচ্ছে ছিল নিজের ভাইয়ের বিয়েতে নিজ হাতে তাকে সাজিয়ে দেবে। ছোটবেলায় যেমন আদর করে খাইয়ে দিত, জামাকাপড় পরিয়ে দিত মিহিরকে, সেভাবে। পিঠে পিঠে ৩ বছরের ছোট বড় ভাই বোনের সম্পর্কটা ছিল সকলের নজর কাড়া। নোলকের অতি আদরের ছিল মিহির, কিন্তু নোলক সেটা পারছে না, তাই খারাপ লাগছে একটু। রিধিকে সাজিয়ে দেওয়া হয়েছে বউয়ের সাজে, ভারী গোল্ডেন লেহেঙ্গা, মাথায় ঘুমটা, ফর্সা হাত ভর্তি চুড়ি, গর্জিয়াস মেকআপ লুক, ঘন চোখগুলোতে গাঢ় কাজল এবং ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক, 2 হাত ভর্তি মেহেন্দির মাঝে ফাঁকা জায়গায় মিহিরের নাম লেখা। আনন্দে চোখ ছলছল করে উঠছে তার। মিলি, শশী সহ আরও কিছু বান্ধবী এসেছে, তারাও বেশ সুন্দর সেজেছে। আবিরকে ইনভাইট করা নিয়ে একটু টেনশনে আছে রিধি। তাকে দেখে যদি আবার মিহির রেগে মেগে ভেঙে দেয় সব, তাহলে কেমন হবে? অবশ্য রিধির দোষ নেই তাতে। আবির যখন শুনেছে মিলিদের থেকে, তখন সেধে সেধে ইনভাইট নিয়েছে সে। তার নাকি ইচ্ছে পছন্দের মানুষের বিয়ে খাওয়ার। মিলি আর শশী বেশ মজা করছে রিধিকে নিয়ে। এই নিয়ে 2 বার বিয়ে হতে যাচ্ছে ওদের। মিলি হাসতে হাসতে রিধিকে ধাক্কিয়ে বলে, হ্যাঁ রে রিধি, 2 বার বিয়ে করার ফিলিংস কেমন তোর? আচ্ছা, বাসর কতবার তোদের বলতো শুনি? রিধি লজ্জা পেয়ে মুখ ঢাকে। ছি, কি সব প্রশ্ন তোদের? শশী বলে, আরে বল না, কি হয় বললে? আমরাও একটু শুনি। লুকিয়ে চুরিয়ে কতদূর কি করেছিস তোরা? রিধি 2 হাত কোমরে রেখে চোখ পাকিয়ে বলে, থামবি তোরা? এত প্রশ্ন? মিহির ভাই আসলে ওনাকেই করিস। তাহলে হয়েছে? সে যা মানুষ না, দেখলি ভয় আমরা মরি মরি অবস্থা। তোর সাথে সাথে আমাদেরও উপর পাঠিয়ে দিবে। ওদের পথার মাঝে হঠাৎ নোলক এসে বলে, ও বাড়ি থেকে সবাই চলে এসেছে, বরণ করা হচ্ছে মিহিরকে। রিধির বুকের ভেতর কেন যেন ধক করে ওঠে সাথে সাথে। দৌড়ে যায় মিলি আর শশী, জানালা দিয়ে উকি দিয়ে এসে বলে, রীতি রে, মীর ভাই তো আজ পুরোটাই আগুন, দেখিস পড়ে যাস না যেন। রিধি সাথে সাথে উঠে বলে, কই দেখি। বলেই সেও নিজের ঘরের জানালার পর্দা সরিয়ে উকি দিয়ে দেখতে যায় বাইরে। সাথে সাথে চোখ পড়ে মিহিরের চোখে। লজ্জা পায় রিধি। মিহিরকে দেখতে আজ বেশ অন্যরকম লাগছে, একদম পরিপূর্ণ স্বামী স্বামী বেশভূষা তার। দেখেই বুকে ঝড় উঠে যাচ্ছে। পরনে অফ হোয়াইট পাঞ্জাবি, হাতের কবজিতে প্ল্যাটিনাম ঘড়ি, পায়ে নাগরা জুতা, চুলগুলো স্টাইলিশভাবে সেট করা, শেভ করা খোঁচা দাড়িতে হলুদাভ মুখটা শেষ বিকেলের আলোতে জলজল করে উঠছে তার। অতি শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মিহির। হাসি পাচ্ছে রিধির। এমন রগরগে অতি তেজি মানুষটাকে দেখতে আজ অতি নম্র লাগছে কেন? নোলক এগিয়ে গিয়ে অন্যদের পাশাপাশি নিজ হাতে বরণ করে আনে ভাইকে। আদুরে ভঙ্গিতে কেঁদে ফেলে ফট করে। মিহির খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, কাছিস কেন এমন? আমার কি বলি হচ্ছে? বিয়ে তো করতে এসছে, তো আবার 2 বার ভাবা যায়? নোলক অভিমানের সাথে কিঞ্চিত রাগ মিশিয়ে বলে, ছোটবেলার কথা মনে পড়েছে বলে কাঁদছি। তুই এসব বুঝবি না, বড় হয়ে গেছিস তো, তাই বোনের সব আদর ভুলে গেছিস। কত ইচ্ছে ছিল নিজের হাতে তোর বিয়ের বাসর সাজাবো, আমি কিছুই করতে পারলাম না। মিহির এসে নিজের আসনে বসে পড়ে ফট করে। কপাল চুলকে এদিক ওদিক তাকিয়ে থাকে বিরক্ত মুখে। বিড়বিড় করে, ইস, রীতির মতো এবার তুইও ইজ্জত শেষ করে দিস না আপি। আমি এখন বাপ হতে যাচ্ছে, আর তুই আমাকে নিয়ে ইমোশনাল হয়ে পড়ছিস। নোলক মুখটা ভার করে উঠে যায়। তুই যে আমার আপন ভাই, ভাবতেই কষ্ট হয়। মিহির এবার হালকা কেশে গলা ঝেড়ে নেয়। তুই আমার বাসর সাজাতে না পারলেও আমি ঠিকই তোরটা সাজিয়েছি। নোলক ভ্রু উঁচিয়ে বলে, মানে? আসার আগে তোকে খুব মিস করেছি আপি। সত্যি বলছে, তোর রুমটা আমি নিজের হাতে সাজিয়েছি। রিক্ত ভাইকে নিয়ে আজ যখন আবারও নতুন করে তোর ঘরটাতে ঢুকবে, তখন দেখতে পাবি তোর ভাই কি কাজটাই না করেছে। নোলক ফিক করে হেসে ফেলে। তুই? সত্যি? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মিস্টার মিহির মাহতাব নাকি নিজের হাতে বড় বোনের ঘর গুছিয়েছে। ইতিহাস হয়ে থাকবে রে। মিহির বিরক্ত চোখে তাকিয়ে বলে, হয়েছে, যা তো তোর শ্বশুরকে গিয়ে বল তাড়াতাড়ি তার মেয়েকে এবার আমার হাতে তুলে দিক। অসহ্য লাগছে আমার এসব। শুধুমাত্র রীতিটার জন্য আমাকে 2 বার করে বিয়ে করতে হয়েছে। তার আবার ইচ্ছে পূরণ না করলে শান্তি হবে না। যে নিয়ে যাই খালি একবার, বের করবে এত শখ। পাশে থেকে শব্দ করে হেসে ওঠে শুভ আর রাফি। পকেট থেকে একটা রুমাল বের করে মিহিরের দিকে এগিয়ে বলে, ভাই, আজ তোর বিয়ে, আজ অন্তত একটু স্বাভাবিক থাক। এই ধর, এই রুমালটা দিয়ে মুখে চাপা দে, জামাই জামাই ভাব আসবে।
অমনি ভ্রুকুটি করে চোখ রাঙানি দেয় মিহির। রাফি বিড়বিড় করে বলে, থাক ভাই, এত উত্তেজিত হয়ে পড়ো না, ওসব রাতে কাজে লাগবে। বিয়ের পর্ব শেষ করে মাহতাব মঞ্জিলে প্রবেশ করেছে সবাই। রিধিকে বরণ করে ঘরে তোলা হয়েছে, সাথে রিক্ত আর নোলককেও। সব যেন কেমন স্বপ্ন দেখার মতো লাগছে রিধির কাছে। বিয়েটা যেন অন্য সব বিয়ের মতো না, তাদের একটু ভিন্ন। মিহিরের নিজের ঘরটাতে রিধি বসে আছে। কত দিনের স্বপ্ন তার এই সুন্দর পরিপাটি বেড়ে এভাবে বসে থাকার। আগে যতবারই এ বাড়িতে আসতো মনে মনে কল্পনা করত এটা। নিজে থেকে কখনো ঘরটাতে ঢোকার সাহস করেনি। মিহির ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো, তাই। কিন্তু আজ এটা মিহিরের পাশাপাশি তার নিজের হয়ে গেছে। মিহির ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই উঠে দাঁড়ায় রিধি, পায়ে হাত দিয়ে সালাম করে। মিহির ঠোঁট টিপে হেসে বলে, তুই কি আসলে পাগল হয়ে গেছিস বলতো? কিসব ছেলে মানুষে তোদের? বিরক্ত লাগছে জাস্ট। রিধি গোমরা মুখে তাকিয়ে থাকে। আলগোছে বিছানায় গিয়ে বসতে বসতে বলে, আমার কতদিনের ইচ্ছে এগুলো, আর আপনি এইসব বলে বলে হাসছেন। মানুষের কি দুইবার বিয়ে হয় না নাকি? একবার তো নিজে তুলে নিয়ে বিয়ে করেছেন, এবার না হয় দুই পক্ষ মিলে বিয়ে হলো। বাবা ভাইয়া নিজে থেকে আপনার হাতে আমায় তুলে দিল কেঁদে কেঁদে। এটা কি ভালো না? পিছন থেকে কোমর জড়িয়ে ধরে মিহির। পিঠের ওপর মুখ দাবিয়ে নেশা ধরা কণ্ঠে বলে, ঠিক আছে, হাসবো না, যা, কিছু বলবো না আর, শুধু আদর ভালোবাসা দেব। খুশি এবার? না, কি না? ওসব হবে না। আমি আজ সারা রাত ধরে পিকচার তুলবো আপনার সাথে। কত ধকল শেষে বিয়ে হলো বলুন তো, মেমোরি রেখে দিতে হবে না? মিহির এবার রিধিকে ছেড়ে বিছানার ওপর থেকে ফোন দুটো সরিয়ে ক্লজেটে লক করে রাখতে রাখতে বলে, মেমোরি তোর পেটে আছে। বিয়ে করবি, সব করবি, বাসর করবি না, তা আমি মেনে নিলাম। নিচের বেলায় 16 আনা আর আমার বেলায় কাজ কোলা দেখাচ্ছি তোকে। আজ 16 আনার বদলে 18 আনা পুষিয়ে ছাড়বো। রিধি দৌড়ে পালায় রুমের এ মাথা ও মাথা। মিহির ধাওয়া করে তাকে, বারবার থামতে বলে। কথা শোনে না সে। দরজা লক করে এসে টেনে ধরে রিধির হাত। চট করে ঝাপটে ধরে রক্তরাঙা চোখে তাকিয়ে ভারী কণ্ঠে বলে, তোর এমন তেরামি ঠিক করে কিন্তু আমার 2 মিনিটের ব্যাপার। মার খেতে না ছেলে, যেমন বলবো তেমন করবে। রিধি দুষ্টু হেসে বলে, আমি আর ভয় পাই না আপনাকে, সাহসী হয়ে গেছি এখন। ওসব চোখের গরম দেখি আর লাভ নেই। শুনুন, যে যতই মহাপুরুষ হোক না কেন, দিন শেষে সবাই কিন্তু নারীর কাছে এসে গলে আইসক্রিম হয়ে যায়। আজ থেকে ঠিক 1 বছর পর দেখবেন আপনিও তাই হয়ে গেছেন। তখন আমার চোখের ইশারায় নাচতে হবে। মিহির সাথে সাথে গাল দুটো চেপে ধরে রিধির। শক্ত মুখ করে তাকিয়ে থাকে কঠিন চোখে। রিধি মিয়ে যায় মুহূর্তেই, চোখ নামিয়ে আনে। ভয়ে ভয়ে মিনমিন করে বলে, আপনি কথা দিয়েছিলেন আর কখনো এমন করবেন না। তাছাড়া আজ আমাদের বাসর রাত, আর আপনি কি না? বলেই ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলে মিহির। মিহির হেসে ফেলে সাথে সাথে, বুকের মাঝে চেপে ধরে বলে, দেখলি কেমন ভয় পেয়ে গেলে? আমাকে অন্য পুরুষদের মতো ভাবা বন্ধ কর। আমি ওইসব ছ্যাঁচড়া আবিরদের মতো না। আমি মিহির মাহতাব, ওকে? রিধি জিভ কাটে গোপনে। তার মানে আবিরকে আজ দেখেছে প্রোগ্রামে। ছ্যাঁচড়ার মতো দাওয়াত খেতে এসেছিল প্রেমিকার। মিহির রিধির মাথা থেকে ঘোমটার ক্লিপগুলো খুলতে খুলতে বলে, আজ তোকে দেখে নেশা ধরে গেছে আমার। ভীষণ সুন্দর লাগছে, এমনভাবে তোকে দেখিনি কখনো। এর জন্য বুঝি নতুন করে বৈশাখের বায়না ধরেছিলে? রিধি লজ্জা লজ্জা চোখ মুখে বুকের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি করে। শুধু আমার জন্য না, আপনাকে এভাবে দেখবো বলেই বায়না ধরেছিলাম, যেন আপনি বর বেশে আমাকে নিতে আসেন। কি ভালো লাগছিল আপনাকে জানেন, পাগল হয়ে গেছি আমি। মিহির ঘোমটাটা খুলে ফেলে দিয়ে রিধির মুখটা তুলে অপলক তাকিয়ে থাকে। ঘন চোখের পাপড়িতে চুমু খায়। দুহাতের তালুতে নিজের নামটা লেখার উপর আদুরেভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে নিজের গালে স্পর্শ করে নেয়। তারপর আস্তে ধীরে ঠোঁটের উপর হাত ঢলে ঢলে লিপস্টিক মুছে দিয়ে বলে, এসব মেরেছিস কেন আবার? পেট খারাপ করে মারতে চাস আমাকে? রিধি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। আর চোখে দেখে মিহিরের দিকে। মিহির লেহাঙ্গার পিছন থেকে ফিতেটা টেনে ছড়িয়ে ফেলে। সাথে সাথে কাঁধের ওপর থেকে জামাটা নেমে যায় রিধির। নিজেকে আড়াল করতে ঝাপটে ধরে মিহিরকেই। লজ্জায় দলা পাকিয়ে এতটুকু হয়ে আসে। মিহির শক্ত হয়ে হাত মুষ্টিবন্ধী করে ফেলে। চট করে রিধিকে বুকের সাথে খামচে ধরে এলোমেলো ভালোবাসা এঁকে দেয় সর্বাঙ্গে। পাজা কোলা করে নিয়ে বসিয়ে দেয় বেডের ওপর। আঙুল দিয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে আলতো করে স্পর্শ করে। তারপর হঠাৎ বাজ পাখির মতো ছোঁ মেরে থাবা বসিয়ে দেয় রিধির অধৈর্য গলে, সর্বাঙ্গে। রিধি কেঁপে ওঠে ওমন বলিষ্ঠ শরীর হাতের পিছনে। মৃদু গোঙানি তীব্র হয় ধীরে ধীরে। দুজনের ভালোবাসা এক হয়ে উথাল পাথাল ঝড় বয়ে চলে সারা নিশি। সমুদ্রের পাড়ে ভেজা বালির ওপর ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলাধুলায় মগ্ন 2 বছরের মাহিরা।
মিহির আর রিধির সন্তান। পাশেই বালি দিয়ে ঘর বানাতে ব্যস্ত তনুরিধি। মিহির বুকের ওপর দুহাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে দুজনের ছেলেমানুষী কাণ্ডগুলো। মাহিরাকে দেখতে পুরোই রিধির মতো, ধবধবে ফর্সা গোল মুখখানি। বড় বড় চোখে মণিগুলো কুচকুচে কালো, ঘন পাপড়ি, লাল ঠোঁট। শুধু স্বভাবটা মিহিরের মতো, প্রচণ্ড জেদি আর একরোখা হয়েছে। খানিকটা দূরে নোলক আর রিক্তা তাদের ছেলে রিভানকে নিয়ে হাঁটছে পানিতে। অনেকদিন পর আজ একসাথে তারা বেরিয়েছে। মাহিরার মাস কয়েকের বড় রিভান, শুভ আর মিলিরও বেবি আসতে চলেছে। ওদিকে শশী বিয়ে করে স্বামীর সাথে বিদেশ পাড়ি জমিয়েছে। রিধি একের পর এক বালি দিয়ে ঘর বানাচ্ছে। পরনে সুতি স্কার্টটা বালিতে জড়িয়ে গেছে। খোলা চুলগুলো উড়ে আসায় কাজে বাঘাত ঘটছে তার। হাত ভর্তি বালিতে মাখামাখি থাকায় কাজে লাগাতে পারছে না হাত দুটো। মিহির কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে চুলগুলো কানের পিছন গুজে দিয়ে বলে, তুই কি বড় হবি না বলতো? তোর বাচ্চা খেলছে তোর সাথে, এটা কোনো কথা? খেলতে খেলতে বানাতে চলে যাচ্ছে বুঝো, ওকে সামলাবি না? রিধি ব্যস্ত ভঙ্গিতে ঘর বানাতে বানাতে বলে, হয়ে গেছে, আর একটা বানাবো, আপনি ওকে ধরে রাখুন ততক্ষণে। জোরে শ্বাস ছাড়ে মিহির, মুখ টিপে হাসে। বিয়ের পর থেকেই এখনো পর্যন্ত এসবই দেখে যাচ্ছে সে। কাকে রেখে কাকে সামলাবে বুঝে উঠতে পারে না। দুজনকেই আগলে রাখে সমানভাবে। অফিসের ব্যস্ততার মধ্যে দিয়েও প্রায়ই ঘুরতে বের হয় ওদের নিয়ে। রিধি এখন ভার্সিটিতে পড়ে। এক্সাম, পড়াশুনো, বেবি, এত কিছু একসাথে সামাল দিতে গিয়ে হিমশিম খায়। তার ওপর মিহির তো আছেই, সব থেকে বেশি দৌড়াতে হয় যার জন্য। একদম আগের মতোই আছে মিহির, একটুও বদলায়নি। এখন যেন রিধির প্রতি ভালোবাসাটা তার আরও 1000 গুণ বেড়ে গেছে। রিধিরও তাই। মিহির পানি থেকে মাহিরাকে তুলে কোলে নেয়। বালি লেগে যায় পরনের শার্ট প্যান্টে। মাহিরা বালিসহ হাতের আঙুল মুখে ঢুকিয়ে দেয় মিহিরের। রিধি তা দেখে শব্দ করে হেসে ওঠে। পানিতে হাত পা ধুয়ে এসে দাঁড়ায় ওদের কাছে। মিহির মুখ থেকে বালি ঝেড়ে পুচুর শরীর মুছে দিয়ে চুমু খায় রসগোল্লার মতো গোলুমোলু গালটাতে। রিধি দৌড়ে যায় গাড়ির কাছে। শুকনো জামাকাপড় বের করে এনে মাহিরাকে পরিয়ে কোলে নিয়ে মিহিরের হাত ধরে হাঁটে। মিহির অপলক দেখে যায় রিধিকে। শব্দ করে চুমু খায় কপালে, চোখের ঘন পাপড়িতে। বুকের সাথে চেপে হাঁটতে হাঁটতে ভাবে সেই পুরনো কথাগুলো। সেই দিনটা মনে করতেই বুকের ভেতর আবার ব্যথা শুরু হয়। চোখ ভিজে ওঠে। যেই দিনটা ছিল তার জন্য সবচেয়ে কঠিন। ফ্ল্যাশব্যাক। হসপিটালের বেডে ছটফট করছে রিধি। গত রাত থেকে অবস্থা খুব খারাপ তার। মিহির বেশ কদিন হলই রাতে না ঘুমিয়ে জেগে জেগে পাহারা দেয় নিজের বউকে। রিধি ঘুমের মাঝে কোনো সমস্যা হয় কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এসব টেনশনে তার সারাক্ষণ বুকের ভেতর ধরফর লাগে। জেগে জেগে অফিসের কাজগুলো দেখছিল মিহির। হঠাৎ ঘুমের ঘোরে মৃদু চিৎকার করতে থাকে রিধি। পেটে হাত চেপে আস্তে আস্তে ডাকে মিহিরকে। কোথায় আপনি? কেন এমন হচ্ছে আমার সাথে? মিহির অফিসের ফাইলগুলো অগোছালো রেখেই দৌড়ে উঠে আসে রিধির পাশে। হাত মুঠোবন্ধি করে বলে বারবার, কি হচ্ছে রিধু, কষ্ট হচ্ছে? রিধি কান্না জড়ানো কণ্ঠে বলে, সহ্য করতে পারছি না, দম বন্ধ লাগছে আমার, চোখে কেমন অন্ধকার দেখছি আমি, কেন? তার অসহায় কণ্ঠস্বর মিহিরের বুকের ভেতর কাঁপিয়ে তোলে। ঘাবড়ে যায় ভীষণ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। প্রচণ্ড পেইন শুরু হওয়ায় রিধির চিৎকার কান্নাকাটিতে মিহির সহ বাড়ির অন্য সকলের কলিজা যেন শুকিয়ে যায়। দ্রুত নিয়ে আসা হয় হসপিটালে। হসপিটালে পৌঁছানোর পর রিধিকে দ্রুত লেবার রুমে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় রিধি হাও মাও করে কাঁদছিল। মিহির শক্ত করে ধরেছিল তার হাতটা, সমানে বলছিল, কিচ্ছু হবে না রিধু, ভয় পাবেন একদম, শক্ত থাক প্লিজ, এই দেখ আমি এখানেই আছি। রিধি কাঁদছিল আর মিহিরের হাত ধরে বারবার বলছিল, আমি যদি আর না ফিরে আসি, আপনি কিন্তু অন্য কাউকে বিয়ে করবেন না, আর আপনার ভাগ আমি কাউকেই দিতে পারবো না। এমন কথা শুনে মিহির কষ্টের মাঝেও ফিক করে হেসে ওঠে। কপালে চুমু খেয়ে বলে, এমন কথা বলতে নেই, তুই আর আমাদের প্রচুর ঠিকঠাক সুস্থভাবেই ফিরবে, দেখিস। আমি শুধু তোকে ভালোবাসি জান বাচ্চা, তোর জায়গা তোর আছে, তোর থাকবে, তুই সেটার দখলদার, আমার রাজ্যের একমাত্র রানী তুই। দীর্ঘ সময় পার হতে থাকে, কিন্তু রিধির তবু দেখা মেলে না। বাইরে করিডোরে ছটপট করতে থাকে মিহির। বাড়ির সবাই টেনশনে অবশ হওয়া অবস্থা। মিহিরের হাত পা কাঁপতে থাকে, শরীরে ঘাম ছুটে যায়, তবু শক্ত থাকার চেষ্টা করে সকলের মাঝে। বেশ অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর ডক্টর যেটা জানায় তা শুনে সকলেই স্তব্ধ হয়ে যায়। রিধির অবস্থা অনেক খারাপ, প্রসবে ঝুঁকি রয়েছে, সিভিয়ার হ্যামোরেজ নিয়ন্ত্রণে নেই, কোনোভাবেই সামলে ওঠা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে একসঙ্গে দুজনকে বাঁচানোটা ঝুঁকির মুখে, কারণ মায়ের শরীর যদি দ্রুত সাপোর্ট না পায় তবে মা ও শিশু দুজনকেই হারাবো, অথবা শিশুটিকে গুরুত্ব দিলে তাতে মায়ের জীবন বাঁচাতে আরও বেশি দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে রিধির ঝুঁকিটাই বেশি। ডক্টর কোনোভাবেই সিওরিটি দিতে পারছে না তাকে নিয়ে। বলা যায় হয়তোবা রিধি সত্যি আর নাও ফিরতে পারে। এমন কথা শুনে সবার হাত পা কাঁপতে শুরু করে, কান্না জুড়ে দেয় সবাই। মিহিরের যেন নিঃশ্বাস আটকে যায়, সমস্ত শক্তি লোপ পায় তার। মাথা চক্কর দিয়ে ধপাস করে বসে পড়ে মেঝেতে। যে মানুষটা জীবনে কোনোদিন কোনো কিছুতেই ঘাবড়ে যায়নি, সে আজ পাগলের মতো হয়ে গেছে। ডক্টর রাফি ছিল সেখানে, অনেক বেশি সাপোর্ট দিয়েছে মিহিরকে। মিহির বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে সে রিধির কাছে যাবে, রিধিকে যে কোনো মূল্যে যেন ঠিকভাবে ফেরত দেওয়া হয়। তাতে যদি বাচ্চা হারায় তো হারাক, কিন্তু রিধি যেন সুস্থ থাকে, এমন শর্ত জুড়ে দিয়ে সে কান্নায় ভেঙে পড়ে সেদিন। মিহির বারবার অনুরোধ করে যাতে তাকে রিধির কাছে যেতে দেয়। কোনোভাবেই তাকে যেতে দিতে চায় না ডক্টর, কিন্তু রাফির অনুরোধে পারমিশন দেওয়া হয় তাকে। চোখের সামনে সে নিজের বউকে মৃত্যুর সাথে লড়তে দেখে সেদিন। কান্না দমিয়ে রুমের এক কোণে গিয়ে লুটে পড়ে মোনাজাতে, বারবার ওপরওয়ালাকে ডাকতে থাকে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর রাফি এসে যখন মিহিরের পিঠ চাপড়ে বলে, কংগ্রাচুলেশনস মিহির মেহতাব, ফাইনালি ইউ বিকেম আ ফাদার। মিহির মরিয়া হয়ে জিজ্ঞেস করে। আর নিধি? রাফি হালকা হেসে বলে, শুক্রিয়া, শি ইজ ফাইন, বাট সুস্থ হতে টাইম লাগবে। অনেক ধকল সামলিয়েছে তোমার বউ, আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি, হাল ছাড়িনি। তুমি এবার বাইরে যাও, কিছুক্ষণ পর ডাকা হলে এসে দেখে যেও। মিহির জড়িয়ে ধরে রাফিকে, কান্নায় ভিজে যায়। রাফি তাকে পিঠ চাপড়ে আশ্বস্ত করে। অতি তেজি একরোখা মিহিরকে সে আজ ভাঙতে দেখেছে। কতটা ভালোবাসে সে তার বউকে, এতদিন তা জেনে আসলেও আজ যেন গভীরভাবে পরখ করল। মাহিরার কান্নার শব্দে ধ্যান ভাঙে মিহিরের। রিধি কোলে নিয়ে এদিক ওদিক দেখিয়ে থামানোর চেষ্টা করছে তাকে। সে থামছে না, হাত পা ছুঁড়ে দম নিয়ে কেঁদেই যাচ্ছে। চিল্লানিতে কানের পর্দা ফেটে যাচ্ছে আশেপাশের মানুষের। মিহির নিজের কোলে নিয়ে মেয়েকে থামানোর চেষ্টা করে, চুমু খায় বারবার। মাহিরা বাবার মাথার গোছানো চুলগুলো অগোছালো হাত চালিয়ে ফোপাচ্ছে। রিধি কোমরে হাত গুজে বলে, এত একরোখা হয়েছে না, পুরো আপনার মতো। দুজনকে সামনে দিতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। উফ। মিহির ভূ কুচকে তাকিয়ে থাকে। আমার মেয়ে আমার মতো হবে না তো কি তোর মতো হবে? আপনার একার মেয়ে? আমার না, কষ্ট করে জন্ম দিয়েছি ওকে, আর কোন ক্রেডিট নেই আমার? প্রসেসিংটা চালু করেছিল কে? রেগুলার এনার্জি লস করেছে কে? মিহিরের এহেন কথায় রিধি চুপ করে যায়। কান্নার মাঝে মাহিরার নাক দিয়ে কাঁচা সর্দি গড়তে থাকে। মিহির ফট করে হেসে বলে, এই দেখ, এবার ঠিক মতো লাগছে। তুই কাটলে আমার নোংরা হয়ে যাস। রিধি চোখা দৃষ্টি মেলে দাঁড়িয়ে থাকে ফোঁস করে সমানে। খানিকক্ষণ পর গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিললে নোলকরা দৌড়ে যায় তাদের বুক করা হোটেলের রুমের দিকে। চিল্লিয়ে মিহিরদের বলে তাড়াতাড়ি উঠে আসতে। মিহির পুচুকে কোলে নিয়ে রিধির হাত ধরে হাঁটতে থাকে। রিধি যেতে চায় না, সে ভিজবে এখানে। দৌড়ে সমুদ্রের পাড়ে গিয়ে পা ভেজায় আবার। মিহির চোখ রাঙায়, ধমকে ওঠে। যেতে বলেছে রিধি, ভেজে যাচ্ছি আমরা। মার খেতে না চাইলে উঠে পড়। যাব না আমি। ওকে ভাবিপুর কাছে রেখে আসুন না, ও ঠান্ডা লেগে যাবে তো। অনেকদিন পর এখন বৃষ্টি হচ্ছে, একটু ভিজি। মিহির নোলকরকে ডেকে মাহিরাকে পাঠিয়ে দিয়ে রিধির দিকে এগিয়ে যায়। টান মেরে নিজের দিকে শক্ত একটা ধমক দিয়ে বলে, চড়িয়ে লাল করে দেব। সন্ধ্যা হয়ে গেছে, কথা বলে শুনিস না কেন? 1 ঘন্টা হলো পানিতে নেমেছিস। যাবি নাকি চুবিয়ে রাখবো? রিধি ঠোঁট উল্টিয়ে মুখটা এতটুকু করে বলে, আপনি এমন কেন? একটুও বদলাননি আপনি, ঠিক আগের মতোই আছেন। বিয়ের রাতে আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, ঠিক 1 বছর পর আপনি আমার চোখের ইশারায় নাচবেন। 3 বছরেও তা পূর্ণ হলো না। গোপনে হাসি মিহির, 2 হাতে রিধির গাল দুটো আগলে বলে, কে বলেছে নাচাতে পারিস নে? জন্মের পর থেকেই তো নাচে আসছিস, নাহলে গিয়ে তোর এমন বাঁকানোর স্বভাবগুলো সহ্য করে আসে? আজ পর্যন্ত কম দৌড় করাস নি তোর পেছনে। রিধি ভ্রু উঁচিয়ে বলে, আমার বাঁকানো স্বভাব? অবভিয়াসলি তাই। শুধু তাই না, সাথে মাথাতেও গন্ডগোল। পাগল ছাগল নিয়ে ঘর করে আমি। কথা বলবো না আমি আপনার সাথে, যান। আজ থেকে আপনি আর আমি আলাদা থাকবো, ভুলেও কাছে আসবেন না আর। এই চললাম আমি। বলেই সে নিজের মতো দ্রুত পা ফেলে চলে যায় অন্যদিকে। মিহির পিছন পিছন দৌড়ে যায়, পাজাকুলা করে নেয় তাকে। বৃষ্টির মাঝে ভিজে হাঁটতে হাঁটতে বলে, কাছে না আসলে ভালোবাসবে কি করে ম্যাডাম? এখন যে বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে তোমায়, দমিয়ে রাখা দায় হয়ে যাচ্ছে।
আজকে একটু একসাথে থাকি, কাল থেকে নয় আলাদা থাকবো।